এমন যেন একটা পাগল করা অনুভূতি হয়। আরবির কথা শুনে জায়ান প্রাপ্তির হাসি দিল, বলল, কংগ্রাচুলেশনস মিসেস শাখওয়াত, আপনি মিস্টার শাখওয়াতের প্রেমে পড়ে গিয়েছেন। এখন এখান থেকে আর নিস্তার নেই আপনার। আরবি জায়ানের চোখে চোখ রাখলো, বলল। জায়ান হেসে ফেলল, তারপর আরবিকে ফট করে করে তুলে নিল। আরবি জায়ানকে শক্তভাবে জড়িয়ে ধরল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, আজ ম্যাডামের এই অধমের প্রতি এত ভালোবাসা দেখানো হচ্ছে যে। নিস্তার পেতে চায় কে? আমি? সেটা তো দুঃস্বপ্নেও না। সবসময় তো আপনিই ভালোবাসেন। দু একদিন আমি ভালোবাসা দেখালে কি বড্ড ক্ষতি হবে? হুম, একদমই না। বরং আপনার এই ভালোবাসা তো আমি দিন রাত 24 ঘন্টাই পেতে চাই। আরবি ভেঙচি কেটে বলে। শখ কত! জায়ান সুযোগ বুঝে আরবির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সরে এসে বলে, অনেক। আরবিকে জায়ান হঠাৎ চুমু খাওয়ায় একটু লজ্জা পেয়ে গিয়েছিল। পরক্ষণেই জায়ানের কথা বলার ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। আর জায়ান তার কাঠগোলাপে শুভ্রময়ী হাসিতে মত্ত হয়ে রইল। জায়ান দুষ্টু হাসল। মেয়েটা আজ অনেক বোল্ডনেস দেখাচ্ছে। এইবার না হয় একটু লজ্জা দেওয়া যায়। জায়ান আরবির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসাটা যেভাবে আজ দেখাচ্ছেন, সেভাবে যদি রাতে আমাদের একান্ত সময়ে এইভাবে একটু আদর করতেন এই অধমকে, তাহলে সে বড্ড খুশি হতো। সব সময় তো আমাকেই এগিয়ে আসতে হয়, খুব করে আদর করতে হয়। এইবার আর পারল না আরবি নিজের লজ্জা ধরে রাখতে। এই লোকের সাথে সে কখনোই পারবে না। সবসময় এমন একটা কথা বলবে যেটা শুনে আরবি লজ্জা না পেয়ে থাকতেই পারে না। আরবি লজ্জা পেয়ে জায়ানের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। ওভাবে থেকেই জায়ানের পিঠে মৃদু আঘাত করে বলে, আপনার শুধু অসভ্য কথাবার্তা দেখ, ভাল লাগে না। জায়ান গা ছেড়ে হাসলো আরবির কাণ্ডে। পরপর গানের সুরে সুরে গাইল, অসভ্য হয়েছে আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। ছি, অশ্লীল গান। আর এটা আর ওটা অভদ্র হবে, অসভ্য না। আমি তো তোমার জন্য অসভ্য, অভদ্র, আরো যা যা খুশি বলবে সব হয়ে যাবো ডার্লিং। ধুর, কি শুরু করলেন? থামেন তো, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। নামাজ পড়ার পর ঘুমোতে যাওয়ার সময় কি বলেছিলাম আপনাকে? সকাল 7টায় আমায় ডেকে দিতে। এখন কয়টা বাজে? 8টা বেজে 38 মিনিট। আপনার কারণে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সবাই কি ভাবে বলুন তো? উফ! মুখ ভোঁতা করে বলল আরবি। জায়ান আরবির ফুলো গালে চুমু খেল। আরবি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ফেলল। জায়ান চট করে আরবির ঠোঁটেও চুমু খেয়ে নিল। আরবি চটিকিয়ে বলে, কি শুরু করলেন? এখনো ব্রাশ করেনি, মুখ ধুইনি আমি। তো কি হয়েছে? আমার মুখে জীবাণু আছে না? ও, কিছু হবে না। বেশি জানেন আপনি। বড় কে এখানে, আমি না তুমি? আপনি। আর তাহলে বেশি জানবে কে? অবশ্যই আমি। আসছে আমার সব জানতা। এখন আমাকে নামান, আমি ফ্রেশ হব। জায়ান আরবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। আরবি জায়ানের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলালো। ব্ল্যাক স্যুট গোটে মারাত্মক সুন্দর লাগছে জায়ানকে। আরবি যেন চোখ ফেরাতেই পারছে না। পরক্ষণে কিছু একটা ভেবে ভ্রু কুচকে আসে আরবির। যেখানেও নিজেই চোখ সরাতে পারছে না এই লোকটার থেকে, তো এই অবস্থায় বাইরে যাওয়া মানেই মেয়েদের নজর জায়ানের উপর পড়া। একদম চোখ দিয়ে গিলে খাবে। আরবির রাগ হলো, ভীষণ রাগ, কঠিন রাগ। এ লোক এমনিতেই এত সুন্দর, তার উপর আবার এত রং ঢং করা কি আছে? আরবির রাগে ঠাস করে ওয়াশরুমের দরজা আটকে দিল। এদিকে অকস্মাৎ আরবির এহেন কাণ্ডে যেন থতমত খেয়ে গেল। এই তো কি সুন্দর একটা মোড়ে ছিল, এখন আবার কি হলো মেয়েটা? হঠাৎ এভাবে চটে গেল কেন? যেন আপন মনে এসব ভাবতে ভাবতেই অফিসের ব্যাগ গোছাতে চলে গেল। গিয়ে দেখে সেটা আগেই গুছিয়ে রাখা। নিশ্চয়ই মেয়েটা নামাজ পড়তে উঠেছিল, তখন গুছিয়ে রেখেছে। জায়ান গিয়ে চুপচাপ বসে পড়ল ডিভানে। অপেক্ষা করতে লাগলো আরবির। কিছুক্ষণ বাদে আরবি বেরিয়ে আসলো, সোজা চলে গেল বারান্দায়। সেখানে তোয়ালে নেড়ে দিয়ে এইবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকালো না অবধি জায়ানের দিকে। জায়ান আর সহ্য করতে পারলো না আর। এইবার উঠে এলো আরবির কাছে। আরবি চুল আঁচড়াচ্ছিল। জায়ান পেছন থেকে জড়িয়ে ধরলো আরবিকে। আরবি হাত থেমে গেল, পরপর মাথা নিচু করে নিল। জায়ান আরবিকে ঘুরিয়ে ওর দিকে দাঁড় করালো। জায়ান আরবি চিবুকে হাত রেখে আরবির মুখটা উপরে তুলল।
পরপর আরবির চোখে টলমলে অশ্রু দেখে থমকে গেল জায়ান। কিন্তু কিছুক্ষণ আগে এই পূর্ণিমা চাঁদের মতো হাসি হাসি মুখটায় হঠাৎ অমাবস্যার মতো আধার নামলো কেন? জায়ান বিচলিত কণ্ঠে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? খারাপ লাগছে? আরবি মাথা দুলালো। জায়ান আবারও কারণ জানতে চাইল। আরবি ভেজা কণ্ঠে বলল, আমার ভয় হয় যা। জানে চিন্তিত কণ্ঠস্বর। কিসের ভয় আরবি? আমি তো আছি। আমার ভয় হয় জায়ান, আপনাকে নিয়েই যে আমার ভয় হয়। আপনাকে আমার জীবনে আমি পেয়ে ধন্য। আমার তো সাত কপালের ভাগ্য আমি আপনাকে পেয়েছি। না হলে যেখানে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো প্রতিনিয়ত, ইনফ্যাক্ট এখনো করে আমার এই গায়ের রং নিয়ে, সেখানে আপনি আমার এই গায়ের রং দেখেই নাকি আমাকে ভালোবেসেছেন। অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি। আপনাকে আমি হারাতে পারবো না, তবু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আপনি তো অনেক সুন্দর। আপনাকে তো আমার থেকেও কত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে করতে চেয়েছিল, এমনকি এখনও চাইছে। আমার ভয় করে তারা যদি আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। আমি সহ্য করতে পারবো না জায়ান। আরবির কথাটা শেষ করতে দেরি। জায়ানের রাগে হিতাহিত জ্ঞান শূন্য হতে দেরি নেই। অনেক সহ্য করেছে। মেয়েটা প্রতিনিয়ত এসব ভেবেই চলে। এতবার মানা করে তবুও মেয়েটা এসবই ভাবে। কিন্তু না, আরবিকে তো আর জায়ান কিছু বলতে পারবে না। জায়ান চোখ বন্ধ করে আরবির দিকে তাকালো। আরবের গাল ভিজিয়ে গড়িয়ে পড়া চোখের জলটুকু তারপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, একটা কথা জানো কি আরবি? আমি যে তোমায় ঠিক কতটা ভালোবাসি এটা তুমি এখনো অনুভব করতে পারোনি। তুমি আমার ভালোবাসায় বিশ্বাস করোনি। যদি বিশ্বাস করতে তাহলে এই কথাগুলো আজ এইভাবে বলতে না। আমাকে বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে যে তোমার জায়ান শুধু তোমারই থাকবে, আর কারো না। এইবার পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটাও যদি আমার সামনে থাকতো, তাও আমি তার দিকে তাকাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আফসোস, আমার এই ভালোবাসার গভীরতা তোমায় আমি বোঝাতে পারলাম না আরবি। এতে তোমার কোনো দোষ নেই, এটা আমার ব্যর্থতা। আমি আমার ভালোবাসা তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আই এম সরি। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে প্রস্থান করলো এখান থেকে। সে অনেক রেগে আছে, আর এই রাগ সে আরবির সামনে প্রকাশ করতে চায় না। মেয়েটা কোমল হৃদয়ের অধিকারী, ভয় পেয়ে যাবে। এদিকে জায়ানের কথাগুলো ঝংকার তুলে আরবির কানে বাজতে লাগলো। ভুল করে ফেলেছে, বড্ড বড় ভুল। মানুষটা অনেক কষ্ট পেয়েছে। এবার কি করবে আরবি? অনুশোচনায় দগ্ধ হতে লাগলো আরবির হৃদয়। মানুষটা কিভাবে কষ্ট দিতে পারলো? আরবের আকাশে আজ মন খারাপের মেঘ জমেছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে এখন যেন নিজের বুকটা পুড়ে যাচ্ছে। কেন বলতে গিয়েছিল ওই কথাগুলো? মানুষটা খেয়েও যায়নি। আরবির চোখ জোড়া জলে টইটুম্বর। এক সময় দুহাতে মুখটা ঢেকে ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলে, আম সরি। আমি যে সেভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি ভেরি সরি। আরবি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মানুষটার সামান্য অভিমান সে সহ্য করতে পারছে না। সেখানে এই মানুষটাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারবে না আরবি। এটা ভাবলেই যেন নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আরবির। মানুষটা এখনও হৃদয়ের সবটা জুড়ে বাস করে। আরবি এখন নিজের অনুভূতিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ও যে লোকটিকে ভালোবেসে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। আরবি আকাশের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, I love you, Jan. Love you so much. I just can't. I just can't live with you. আরবি হাতের ফোনটার দিকে তাকালো। এই নিয়ে কতগুলো ফোন আর মেসেজ করেছে সে জায়ানকে। লোকটা একটা মেসেজও সিন করেনি। অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে ও জায়ানকে। অফিস থেকে ফিরুক একবার, যে করেই হোক তাকে মানিয়েই ছাড়বে আরবি। ওর ভাবনার মাঝেই দরজায় কড়াঘাতে শব্দ পেল আরবি। ভরকে গিয়েছিল প্রথমে, পরপর নিজেকে সামলে নিল। চোখ মুছল শাড়ির আঁচলে। এরপর গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে একটা চমকালো আরবি। স্বয়ং সুহানা সাখাওয়াত দাঁড়ানো এখানে। আরবি তাকে দেখে শাড়ির আঁচল মাথায় টানল, নরম গলায় বলল, আসুন মা, ভেতরে আসুন। আরবির এই নরম কণ্ঠে বলা কথায় ছিটে ফোটাও দাম দিলেন না সুহানা সাখাওয়াত। তীক্ষ্ণ দৃষ্টিতে আরবির দিকে তাকে কথার বান ছুড়ে দিলেন। এত আদিক্ষেতা করতে হবে না। বিয়ের পর থেকে শুধু তোমার কীর্তিকলাপগুলো দেখলাম। এই বাড়ির বউ তুমি, তাও বড় বউ।
সেই হিসেবে তোমার তো কিছু দায়িত্ব তো আছে, তাই না? নাকি আমার ছেলে আহ্লাদ পেয়ে একদম মাথায় উঠে বসেছ? আসার পর থেকে তো এক কাপ চাও বানিয়ে খাওয়াতে দেখিনি। পায়ের ওপর পা তুলে রাজরানী হয়ে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছ? তোমার মা বাবা তো এত জমিদার না যে তুমি বাবার বাড়ির 100 জন কাজের মানুষ আছে তাই কোনোদিন কাজ করনি। বড়লোক বাড়িতে বিয়ে করে নিয়ে ভেবেছ শুধু খাবে আর ঘুমাবে, আর কিছু করা লাগবে না, তাই না? সুহানা সাখাওয়াতের এক একটা কথা যেন বুকে তীব্রভাবে আঘাত করলো আরাবী। এসব কি বলল তিনি? বিয়ের পর এই প্রথম সুহানা সাখাওয়াতের সাথে ভালোভাবে দেখা হলো আরাবীর। নাহলে তিনি সচরাচর ওর দিকে তো তাকানো না। আর আজ প্রথমবারই এমন ব্যবহার মোটেও আশা করেনি আরাবী। আরাবী ভারাক্রান্ত হৃদয়ে থেমে থেমে বলল, আমি ক্ষমা চাচ্ছি মা, আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার জন্য। আমায় বলুন আমাকে কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। সুহানা সাখাওয়াত রাগী গলায় বললেন, এখন আমার সাথে এভাবে মধু মিশিয়ে কথা বলছো? আমার ছেলে আসলে তো ঠিকই তার কানে আমার নামে বিষ ঢুকিয়ে দেবে। ছি মা, এসব কি বলছেন? আমি এটা কখনো ভাবতেও পারি না। সেটা সময় বলে দিবে। এখন আর এসব মেলোড্রামা করো না। নিচে যাবে, রান্নাঘরে মিলি আছে, সেখানে গিয়ে ওকে বলবে আজকে রান্না তুমি করবে। আমি মিলি থেকে কোনো খোঁটা শুনতে পারবো না। ও যেন না বলতে পারে যে আমি আমার পুত্রবধূকে বসিয়ে বসিয়ে খাওয়াই। কথা যেন মাথায় থাকে। এখন যাও কাজে। আচ্ছা মা। সুহানা সাখাওয়াত চলে গেলেন। আরাবী ঠোঁট কামড়ে ধরল। সুহানা সাখাওয়াত তো ঠিকই বলেছেন। এখানে আসার পর থেকে একটা কাজও আরাবী করেনি এই বাড়ির লোকদের জন্য। আসলে করবেই বা কিভাবে? এতদিন তো জায়ান অফিসে যায়নি। বিয়ের পর আজকেই প্রথম গেল অফিসে। জায়ানের কারণেই কোনো কাজ করতে পারেনি, শুধু রুমের টুকিটাকি কাজ করেছে। তবে বাবা মা টেনে নিয়ে কথা বলায় আরাবী ভীষণ খারাপ লেগেছে। তবে মনের কষ্ট মনে রেখে আরাবী সুহানা সাখাওয়াতের কথা মতো রান্নাঘরে চলে আসলো। মিলি বেগম তখন ফ্রিজ থেকে গোস্ত বের করে ভেজাচ্ছিলেন। আরাবী ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ছোট মা কি করছেন? মিলি বেগম আরাবীকে দেখে মুচকি হাসলেন, অতঃপর বললেন, আজ বৃষ্টি হচ্ছে, ভাবলাম খিচুড়ি রান্না করি, সাথে গোস্তের কালাভুনা করলে একদম জমে যাবে। জায়ানের অনেক পছন্দ, ছেলেটা এই দুটো হলে যেন আর কিচ্ছু লাগে না। ও হ্যাঁ, এর সাথে তার শুটকি ভর্তাও চাই। আরাবী যেন আগ্রহ বাড়ল। সে এখনও ঠিকঠাকভাবে জানে না জানের পছন্দ অপছন্দের বিষয়ে। আরাবী মৃদু হেসে বলে, বলেছিলাম কি ছোট মা, আজকে রান্নাটা আমি করি। মিলি অবাক হয়ে তাকালো আরাবীর দিকে, বলল, তুমি রান্না পারো? আরাবী চওড়া হাসি দিয়ে বলে, সব রকমের রান্না পারি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, তাহলে রান্নাটা আমি করি। এ তো খুশির কথা, বাড়ির বউ আজ প্রথমবার রান্না করবে। মিলি বেগমকে আরাবী ভীষণ পছন্দ। মানুষটা অনেক নরম হৃদয়ের অধিকারী, একদম সহজ সরল একটা মানুষ। কি সুন্দর, সবসময় হাসি খুশি থাকেন। তাকে দেখতেও আরাবীর ভীষণ ভালো লাগে। আরাবী কাজে লেগে পড়ল, সাথে সাহায্য করলেন মিলি বেগম। প্রথমবার তো, তাই আরাবী জানে না এখানের জিনিসপত্র কোনটা কোথায় আছে। খিচুড়ি বসিয়ে এইবার আরাবী গরুর গোস্তের কালা ভুনা রান্না শুরু করলো। মশলা কষানোর সময় আরাবী এইবার মিলি বেগমকে উদ্দেশ্য করে বলেন, বলছি ছোট মা, ওনার আর কি কি পছন্দ আর কি কি অপছন্দ, মানে যেটা তিনি একদম পছন্দ করেন না। মিলি বেগম আরাবীর প্রশ্নে হাসলেন, বললেন, জায়ান মোটামুটি সব কিছুই খায়, তবে ও মিষ্টি জাতীয় কিছু পছন্দ করে না। পছন্দ করে না মানে একদমই করে না। ঝাল ঝাল খাবার ওর অনেক পছন্দ। শাক টাক এত খায় না, তবে সবজি অনেক পছন্দ। অনেকগুলো সবজি দিয়ে একসাথে নিরামিষ রান্না করলে ও খুব পছন্দ করে। সব ধরনের ভর্তা, তাও অনেক ঝাল দিয়ে। ওর কারণে আমরা আলাদা করে ভর্তা করতে হয়। মানে মরিচ ভর্তা হলে ওর অলওয়েজ লাগে। ও যে কোনো তরকারির সাথে মরিচ ভর্তা খাবে। অত ঝাল আমরা আবার কেউ খেতে পারতাম না। ও ঠিক ওর মায়ের মতো হয়েছে। আপাও এমন ঝাল খেত। একবার কি হয়েছিল জানো? যখন আমি নতুন বউ হয়ে বাড়িতে আসলাম, তখন তো আর অত কিছু জানতাম না। আপা যে নিজের জন্য আলাদা এক পদ তৈরি করে এটা আমি জানি না। তো আমি ভুলে একদিন আপার তরকারি দেখে খেয়ে ফেলেছিলাম। ব্যাস, কাম খতম। যেই জাল ছিল, বাবা গো বাবা, এখনও সেটা মনে পড়লে আমার চোখে পানি এসে পড়ে। মিলি বেগমের মুখে এক্সপ্রেশন দেখে হেসে ফেল আরাবী, সাথে হাসলেন মিলি বেগমও।
কথা বলতে বলতে কালাভুনাটাও হয়ে গিয়েছে। আরবি এবার শুটকি ভর্তা আর মরিচ ভর্তা করে ফেলল। তারপর অন্যদের জন্য কম ঝাল দিয়ে অন্যান্য রান্না করলো। কালাভুনাও দুটো করেছে, একটা বেশি ঝাল আর একটা কম ঝাল। রান্না প্রায় শেষ। এমন সময় মিহান সাহেবের কণ্ঠ শুনতে পাওয়া গেল। তিনি চা খেতে চাচ্ছেন আর মিলি বেগমকেও ডাকছেন। তা শুনে আরবি বলে, ছোট মা, আপনি যান, রান্না তো শেষ, আমি চা বানিয়ে নিয়ে আসছি, আপনি যান। রান্না সব শেষ হয়ে যাওয়ায় মিলি বেগমও দ্বিমত করলেন না। আরবির কথায় রাজি সায় দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বললেন মিহান সাহেব রং চা খান, আর তার জন্য বানাতে বললেন। আরবি তাই তিনজনের জন্য বানাবে ভাবলো, ও নিজেও একটু খাবে। তিনি যেতেই আরবি চুলোতে চা বসালো। তারপর ভাবতে লাগলো আজ জায়নের জন্য নিজ হাতে সব রান্না করেছে। একদিকে সুহানা শাকতকে ওর ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার কথার কারণেই আরবি আজ রান্না করতে এসেছে। আচ্ছা, ওর হাতে রান্না খেয়ে লোকটার কি পছন্দ হবে, নাকি ও রান্না করেছে শুনে খাবেই না? যে রাগ করেছে জনাব, না, তার জায়ান এমনটা করতেই পারে না। ও তো জানে জায়ান ওকে ঠিক কতটা ভালোবাসে। আরবি হাইপার হয়ে শুধু শুধু মানুষটাকে এইভাবে কষ্ট দিয়ে ফেললো। আচ্ছা, সবসময় তো জায়ানই ওকে ওর কাছে আগে আসে। ভালোবাসার ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে জায়ানই ওকে আগে কনভিন্স করে। আজ যদি ও নিজেই আগে জায়ানের কাছে এগিয়ে যায় আর ওর ভালোবাসার কথা প্রকাশ করে, তবে কেমন হবে ব্যাপারটা? একটা সুন্দর শাড়ি পরবে, হালকা সাজবে মানুষটার জন্য, খুব রোমান্টিকভাবে ভালোবাসার কথা জানাবে জায়ানকে। এসব ভেবেই লজ্জায় গাল গরম হয়ে এলো আরবির। তার এসব ভাবনাতেই গণ্ডগোল হয়ে গেল। আরবি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে। দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আরবি ইস শব্দ করে বলল, হাই রে, এটা কি করলাম, কি ভুল করে ফেললাম। চাচু অপেক্ষা করছেন চায়ের জন্য। আরবি দ্রুত সেই পাত্রটা নিয়ে হাঁটা ধুলো পানিগুলো ফেলার জন্য। হঠাৎ পেছন থেকে সুহানা শাকতের গলা শোনা গেল, এই মেয়ে, রান্না হয়েছে? জায়ানরা তো এসে পড়বে, এখনো রান্না হয়নি? আকস্মাৎ এভাবে আসায় আরবি এমনভাবে চমকে গেল যে মেয়েটার ভরকানোর কারণে ওর হাতের গরম পাত্রটা ওর হাত থেকে ছুটে গিয়ে ওর পায়ের উপরেই পড়ে যায়। টকবকানো গরম চায়ের পানি সবটা আরবির পায়ের উপরে পড়ল। তীব্র যন্ত্রণায় আরবি মাগো বলে চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। ওর পা জোড়া হাত দিয়ে ধরে ফেলে। সোহানা সাখাওয়াত নিজেও ভরকে যান। এমনটা যে হবে তিনি ভাবতেও পারেননি। পরক্ষণে আরবিকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে ওঠে। ভালো হয়েছে, আরও কাতরাক, মজা পাচ্ছে সে। তবে এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, ওনাকে ধরতে হবে, না হলে সবার নজরে খারাপ হয়ে যাবেন তিনি। তাই না চাইতেও গিয়ে ধরেন আরবিকে। অভিনয় করে নাকাশরে বলেন, ও মাই গড, ইস, এটা কি হয়ে গেল? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আরবি, আই এম সরি। আরবি যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, আপনার দোষ নেই মা। মা, একটু কষ্ট করে বরফ নিয়ে আসুন না, আমার ভীষণ জ্বলছে। এদিকে আরবির চিৎকারে মিলি বেগম, নূর ছুটে এসেছেন। মিহান সাহেবও সার্ভেন্টদের সাহায্য নিয়ে আসলেন। আরবির এই অবস্থা দেখে তারা হতভম্ব। মিলি আর সুহানা আরবিকে ধরে নিয়ে খুব কষ্টে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসালেন। আরবি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। নূর গিয়ে দ্রুত ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। মেয়েটা মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরেছে। আরবির চিৎকার শুনেই দৌড়ে এসেছে। নূর আস্তে আস্তে আরবির পায়ে বরফ দিতে লাগলো। মিলি বেগম চিন্তিত স্বরে বললেন, এসব কিভাবে হলো? আসলে আমি দেখতে গিয়েছিলাম রান্না কত দূর হয়েছে। আরবির হাতে তখন চায়ের পাত্র ছিল। আমি ওকে ডাক দিলাম, ও চমকে উঠল, ভয় পেয়ে হাতের পাত্রটা ছেড়ে দিল, আর এটা ঘটে গেল। আই এম সরি আরবি। আরবি ব্যথাতুর কণ্ঠে বলে, আপনার দোষ নেই মা, আমি খেয়াল করিনি। আপনি সরি বলে আমাকে নিজের চোখে ছোট করে দিবেন না। নূর আরবির পায়ে বরফ ঘষতে ঘষতে দেখে আরবির পায়ে অলরেডি ফোসকা পড়ে গিয়েছে। বেশ ভালোই পুড়েছে। নূর বলল, ভাবি, ডক্টরকে আসতে বলি, অনেকখানি ফোসকা পড়েছে। এদিকে কাজ শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে জায়ান, নিহান সাহেব আর ইফতি। আজ অফিসে জরুরি মিটিং ছিল, সেটা শেষ করে এসেছে, কারণ অফিসে আর কাজ ছিল না তেমন একটা। তাই বাসাতে এসেছে, সবাই লাঞ্চ করে তারপর আবার যাবেন। এদিকে বাসায় এসে ড্রয়িং রুমে সবাইকে এভাবে একজোট হয়ে থাকতে দেখে ইফতি বলল,
আজকে সবাই এখানে একসাথে কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা হচ্ছে নাকি? নূর ইফতির কথা শুনে করুণ গলায় বলে। ভাবির পা পুড়ে গিয়েছে ইফতি ভাইয়া। এই কথাটা শুনে জান চমকে তাকালো। কথাটা যেন একেবারে বুকের বাঁ পাশে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার কাঠগোলা ব্যথা পেয়েছে। জান দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে আসলো। আরবি সোফায় বসে আছে, ওর পাটা টি টেবিলের উপরে উঠানো। নূর সেখানে বরফ গলা পানি দিচ্ছে। পাটা পুড়ে ফোস্কা পড়ে গিয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। জান আরবির মুখের দিকে তাকালো। আরবির চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। ওই যন্ত্রণাময় মুখটা দেখে জানের হৃদয়টা যেন যন্ত্রণায় থেতলে গেল। ইস, কতটা কষ্ট হচ্ছে ওর কাঠগোলাপে। জানের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে প্রিয়তমার স্ত্রীকে দেখে তা কেউ বুঝতেই পারবে না। জান কাউকে কিছু বলল না, না জিজ্ঞেস করলো এটা কিভাবে হয়েছে। ও চুপচাপ গিয়ে এক ঝটকা আরবিকে কোলে তুলে নিল। এদিকে জানের উপস্থিতি টের পেয়ে অনুশোচনায় জানের দিকে তাকাতেই পারছিল না আরবি, তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিল। কিন্তু হঠাৎ এভাবে জান কোলে নেওয়ায় মেয়েটা চমকালো। পরপর সবার সামনে জায়ান ওকে কোলে নিয়েছে, এর কারণে লজ্জা পেল। তবে জানকে কিছু বলল না। আরবি জানের গলাটা ভালোভাবে ঝুরিয়ে ধরলো। তারপর জানের দিকে তাকালো। মানুষটার চোখ মুখ গম্ভীর করে রেখেছে, চোয়ালদয় শক্ত হয়ে আছে ও তার। বেশ প্রেশার সাথে আরবিকেও ধরে রেখেছে। বোঝা যাচ্ছে জান ভীষণ রেগে আছে। আরবি ভয় পেল, বারবার শুকনো ঢুক গিলতে লাগলো। এই আগ্নেয়গিরিকে কিভাবে শান্ত করবে আরবি ভাবতে ওর বুক ধরফর করতে লাগলো। আরবির ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছে জায়ান। অত্যন্ত যত্ন সহকারে কাজটা করছে সে। একটুখানি মলম লাগাচ্ছে আর বারবার ফু দিচ্ছে, যাতে আরবির একটু কষ্ট না হয়। তবে চোখ মুখ বেশ গম্ভীর, চোয়ালদয় শক্ত করে রেখেছে। রাগে দাঁতে ঘর্ষণ দিচ্ছে, ফলে অদ্ভুত শব্দ হচ্ছে। জায়ানের এহেন রূপের সাথে আরবির দ্বিতীয়বার পরিচয় হলো। ভয় আরবির শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গিয়েছে। জায়ানকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। কিছু একটা বলে যে শান্ত করবে লোকটাকে, তাও পারছে না, কারণ ভয়ে ওর গলা শুকিয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আরবি জোরে 2-3টা শ্বাস ফেল। না, এভাবে হবে না, লোকটাকে শান্ত করতেই হবে। আরবি মনে মনে সাহস জুগিয়ে হালকা আওয়াজে বলতে চাইল, শুনুন না, আমি আসলে আরবি কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই জায়ান সেখান থেকে উঠে চলে গিয়েছে। গিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে কোনো শব্দ না করে ওয়াশরুমে চলে গেল। জায়ানের এহেন কাণ্ডে না যায় তো আরবির চোখে অশ্রু জমল। লোকটার এমন নীরবতা সহ্য করতে পারছে না। মানছে ওর অসাবধানতার কারণে আজ এরকম একটা ঘটনা হয়েছে, তাই বলে কি লোকটা এমন ব্যবহার করবে? আরবির ঠোঁট কামড়ে ধরল। আচ্ছা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, লোকটা কি এখন সেগুলো খাবেও না ওর সাথে রাগ করে? আরবি বিছানায় শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছুই। আজকে পুরো দিনটাই খারাপ। আজ যেন সব কিছু খারাপই হচ্ছে ওর সাথে। লোকটার জন্য কিছু করে যে লোকটার অভিমান ভাঙাবে, তাও তো এখন করতে পারবে না। পাটাও পুড়িয়ে বসে আছে। কি করবে আরবি? রান্না করে মন গলাবে কি? এটা করতে গিয়েই তো পা পুড়িয়ে এখন যেন রাগের আগুনে আরও কেরোসিন ঢেলে দিয়েছে আরবি। জায়ানকে কীভাবে মানাবে এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল আরবি। একে তো পায়ে ব্যথা, তার উপর সকাল থেকে এত খাটাখাটুনি করেই রান্নাবান্না করেছে। ক্লান্তিতে দু চোখের পাতায় ঘুমের রাজা এসে ভর করেছে। এদিকে ঘন্টা 3 লাগিয়ে গোসল নিয়ে বের হলো জায়ান। রাগে সারা শরীর জ্বলছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে যদি নিজেকে একটু শান্ত করা যায় সেই আশাতেই এতক্ষণ লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল জায়ান। পরপর আবারও চমকিত দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকায়। এলোমেলো চুলে এলোমেলো শাড়িতে যেন একটা ঘুমন্ত পরীকে দেখছে জায়ান। আরবির পরিহিত শাড়িটা এলোমেলো হয়ে যাওয়ায় আরবের আকর্ষণীয় নারী দেহের অনেকাংশেই দৃশ্যমান। আরবি ওই মেধহীন ওই মসৃণ উদরের দিকে দৃষ্টি যেতেই যেন নিজের খেই হারিয়ে ফেলার জোগাড় হলো জায়ানের। বারবার শুকনো ঢুকিল। এই মেয়ের সৌন্দর্য এতটাই প্রখর যে জায়ান নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। বিয়ের পর তো একেবারেই না। স্বামী হয়ে স্ত্রীর অমন চোখ ধাঁধানো সৌন্দর্য কি কখনো অদেখা করা যায়? নিজের কামক অনুভূতিকে কি সামলানো যায় এত সহজে? জায়ান তার উত্তেজিত অনুভূতি দমিয়ে রাখার চেষ্টা চালাতে লাগলো।
মাত্র গোসল দিয়ে আসা জায়ান ইতিমধ্যেই ঘেমে উঠেছে। নিচের চুলের মাঝে হাত গুলিয়ে তা চেপে ধরে জায়ান দাঁত খিচিয়ে বলে উঠল, She is extremely beautiful. My heart becomes very weak seeing this beauty of hers. I feel like having a heart attack. পরপর বুকের বা পাশটায় হাত রেখে বিড়বিড় করল। মেয়ে, তোমার উপর কেন আমি বেশিক্ষণ রেখে থাকতে পারি না? জায়ান ধীর পায়ে গিয়ে আরবির পাশে বসলো। শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে ঠিক করে দিল। কিছু চুল আরবির মুখের উপর পড়ে আছে। জায়ান খুব যত্ন সহকারে আস্তে আস্তে সেই চুলগুলো সরিয়ে দিল, যাতে মেয়েটা জেগে না যায়। ঝুঁকে গিয়ে জায়ান এইবার চুমু খেল আরবির কপালে। সরে এসে আরবির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। হাতে উল্টো পিঠেও ঠোঁটের আবেশ দিল জায়ান। সেভাবে থেকে আরবির পায়ে সেই ক্ষতটার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, আমার কাঠগোলাপকে এভাবে কষ্ট দেওয়ার পরিণাম ভালো হবে না। শুধু সময়ের অপেক্ষা করছি আমি চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছুই জানি না। আমার কাঠগোলাপকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। আর একজন আহত সিংহ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ওদের নেই। আমি বোঝাবো ওদের সেটা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসবের মাঝেই দরজায় করাঘাতে শব্দ শুনতে পেল জায়ান। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখে নূর দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। জায়ান সরে আসলো খানিকটা, তারপর বলে, আয় ভিতরে আয়। না, এখন ভেতরে আসবো না। তুমি শুধু খাবারটুকু রাখো, আমার ক্ষুধা পেয়েছে। ভাবি অনেক ডিলিশিয়াস রেসিপি রান্না করেছে, তা দেখে যেন আমার ক্ষুধা আরও বেড়ে গিয়েছে। কথাগুলো এক নাগারে বলে জায়ানের হাতে খাবারের ট্রেটা দিয়ে দিল। ফের বলল, ভাবি কি করে? ক্ষততে মলম লাগিয়েছো? হ্যাঁ লাগিয়ে দিয়েছি, ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি। হুম। নূর চলে আসলো সেখান থেকেই। নূরের ভালো লাগছে না। আজকে ভেবেছিল জায়ান আসলে জায়ানের সাথে বিগত ঘটে যাওয়া সকল ঘটনা জায়ানকে জানাবে। জায়ানের কাছে বললে মনটা হালকা হবে, তাহলে ওকে আর এত চিন্তা করতে হবে না। ওর ভাই তো বেস্ট, তার কাছে সব কিছু সাজেশন থাকে। তবে আজ চেয়েও বলতে পারলো না। আরবি ব্যথা পেয়েছে, এই কারণে ওর ভাই অফিসেও গেল না। সেখানে এসব বিষয় আজ আলোচনা না করাই শ্রেয় মনে করলো নূর। খাবারের ট্রেটা সাইড টেবিলে নিয়ে রাখলো জায়ান। নূরের বলা কথাগুলো মনে করলো। তার মানে আজ এই সকল রান্না আরবি করেছে। ও অভিমান করেছে, সেই জন্য ওকে মানাতে এত রান্না করেছে মেয়েটা। ওকে খুশি করতে গিয়ে আবারও ব্যথাও পেল না। আর কি অভিমান রাখা যায়? অবশ্য প্রেয়সীর সে আবেদনময়ী রূপ দেখে ওর রাগ অভিমান তো সেই ক্ষণেই ধুয়ে মুছে মাটিতে পড়ে গিয়েছে। জায়ান ক্ষীণ হাসল, তাকালো আরবির দিকে। কি সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা। ঘুম থেকে তুলতে ইচ্ছে করছে না আরবিকে। উল্টো আরবিকে ওর বুকের মাঝে নিয়ে আদুরে বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে ওর নিজেরও ঘুমোতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এমনটা ভাবলে তো হবে না। 3:37 বাজে। মধ্যাহ্ন ভোজনের সময় গড়িয়েছে অনেকক্ষণ। মেয়েটা এখনও না খাওয়া। আরবিকে জাগাতে মন না চাইলেও জাগাতে হলো জায়ানের। আরবির নরম গালে ও নিরেট হাতটা আলতোভাবে ছুঁয়ে দিয়ে ধীর স্বরে ডেকে উঠল, আরবি ওঠো, আবার পরে ঘুমিয়ে নিও, ওঠো। এক নাগারে এভাবে ডাকা আরবি নড়ে উঠল। প্রথমে ভ্রু কুঁচকে রাখলো। ওর ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। পরপর জায়ানের কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই ঝট করে চোখ মেলে তাকালো। ঝট করে চোখ মেলে চাইল। জায়ানের মুখশ্রীটা দেখি চটজলদি উঠতে নিতেই পায়ের পাতায় টান লাগলো। সাথে সাথে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল আরবি। জায়ান চমকে গেল। পরপর আরবিকে নিজের সাথে আগলে নিল। আরবি চোখ মুখ কুঁচকে ব্যথাটা হজম করার চেষ্টা করছে। পুরো জায়গাটার চামড়াগুলোতে টান লাগছে, যার ফলে এখন অসম্ভব জ্বালা পোড়া করছে। আরবি নিস্তেজ হয়ে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান আরবি চুলগুলো গুছিয়ে সেগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। এরপর নরম গলায় বলে, বেশি ব্যথা হচ্ছে? আজ সারাদিনে জায়ান আরবির সাথে কথা বলেনি, গম্ভীর মুখ করেছিল। তাই এখন স্বামীর নরম কণ্ঠের আওয়াজ শুনে যেন আরবি নিজেকে সামলাতে পারল না, কান্না করে দিল। জায়ান বুঝলো তার বউটা কেন কাঁদছে। জায়ান আলতো হাতে আরবির চোখের জলগুলো মুছে দিতে দিতে বলে, আচ্ছা কেন? এখানে কান্নার মতো কি বলেছি আমি? আমি কি তোমায় বকেছি না মেরেছি?
আরাবি দুহাতে জানের পিঠের টি শার্ট মুঠো করে ধরল। জানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে মেয়েটা। সেভাবেই মাথা নাড়িয়ে না বোঝালো জানের প্রশ্নের উত্তরে। জান হেসে বলে, তো কাঁদছো কেন? আরাবি কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপনি অনেক খারাপ। আমার সাথে আজ সারা দিনে একবারও কথা বলেন নাই। আমি কতগুলো ফোন করলাম, একটাও ধরলেন না। মেসেজ করেছি, তা সিন করলেনই না। রিপ্লাই তো দূরের কথা। আপনি অনেক খারাপ। জান মৃদু হেসে বলে, আচ্ছা, আমি তো খারাপ। তো এই খারাপ লোকের কাছে কি? ছাড়ো আমায়, চলে যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। আমি তো খারাপ। জান মিছিমিছি আরবির হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সহ্য করতে না পেরে এক পর্যায়ে আরবি নিজেই রেগে গেল। তারপর কামড় বসিয়ে দিল জানের বুকের বাঁ পাশে। খুব জোরে সোরেই কামড়টা দিয়েছে। জান ঠোঁট কামড়ে ধরে ব্যথাটা সহ্য করে নিল। তাও একটু শব্দ করলো না। করুক না, মেয়েটা যা মন চায়। ওই তো একমাত্র পুরুষ আরবির জীবনে, যার কাছে আরবি মন খুলে সব করতে পারবে। ওর যা ইচ্ছে করবে সব করবে। শুধু অন্যায় কাজ না হলে আরবির কোনো কাজই জান বাধা দিবে না। আর আজ তো এই মানুষটা তো আরবির। ওর সাথে মেয়েটা যা মন চায় করবে, সেখানে ওর বাধা দেওয়ার কেউ না। এদিকে রাগ কমে আসলেও নিজেও জানকে ছেড়ে দেয় আরবি। তাকিয়ে দেখে জানের টি শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে। তার মানে বেশ জোরেই কামড় দিয়েছে ও। রক্ত দেখে ঘাবড়ে গেল আরবি। তড়িঘড়ি করে জানের টি শার্টটা খোলার জন্য যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে জান নিজেই সাহায্য করলো আরবিকে। আরবি দেখলো ওর দাঁতের ছাপ বসে গিয়েছে, সে সাথে জখম হয়ে গিয়েছে জায়গাটা। আরবি কাঁদো কাঁদো মুখে তাকালো জানের দিকে। জান আরবির মুখে এক্সপ্রেশন দেখে হাসছে। জানকে হাসতে দেখে আরবি ঠোঁট ফুলিয়ে বলে, আপনি হাসছেন? কতটা জখম হয়ে গিয়েছে। জান আরবি ঠোঁটে হাত ছোয়ালো। হালকা কাঁপলো আরবি। জান মুচকে এসে বলে, তোমার এই ইঁদুরের মতো দাঁতের আঘাতে আমার কিচ্ছু হয় না। তাই বলে একটুও ব্যথা পান নাই? আপনি যখন আমার সাথে এমন করেন আমার তো খুব ব্যথা লাগে। অবশ্য আপনি তো এতটাও জোরে দেন না, তাও আমার সহ্য হয় না। আর আমি তো কতটা আঘাত করেছি। আরবি নিজেও বুঝলো আরবি মুখ ফসকে কি বলে ফেলেছে। এদিকে আরবির কথা শুনে শব্দ করে হাসলো জান। জানের হাসিতে টনক নড়ল আরবি। ছি ছি ছি, কি বলে ফেললো ও এসব? এই লোকটার সাথে থাকতে থাকতে এখনও নিজেও নির্লজ্জ হয়ে যাচ্ছে। লজ্জায় এইটুকুনি হয়ে বসে রইল আরবি। পরপর কি যেন একটা কিছু মনে করে নড়ে উঠল। ওদের ঘনিষ্ঠ সময়ে জান যখন ওকে লাভ বাইটস দেয়, আরবি ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। জান তখন আবার সেই সব জায়গায় আদরভাবে ঠোঁটের আবেশ দিয়ে ভরিয়ে ফেলে। আরবি তখন খুব ভালো লাগে। আরবি ভাবছে আজ তো নিজেও জানকে কামড় দিয়েছে, তাহলে এই আঘাতের স্থানে ও ঠোঁটের ছোঁয়া দিলে জানেরও ভালো লাগবে। এসব ভেবেই আরবি লজ্জায় কান্দে ধোয়া বের হতে লাগলো। গালগুলো গরম হয়ে গেছে। শুকনো ঢোক গেল আরবি। মনে মনে সাহস জুগিয়ে জানের কাছে এগিয়ে আসলো। খুব কাছে, এতটা কাছে যে দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে জোরালোভাবে। আরবি এক হাতে জানের কোমর পেঁচিয়ে ধরল, আরেক হাতে জানের কাঁধ। আরবির কাণ্ডে জান যেন অবাক হচ্ছে বেশ। পরপর আরবির ঠোঁটের স্পর্শ সে আঘাতের স্থানে পেয়ে চমকে যায় জায়ান। ওর যেন রক্ত ছলকে উঠেছে একদম। হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরপর জোরালো দমে সুর তুলে তার প্রতিধ্বনিত হতে লাগলো। জায়ান চোখ বন্ধ করে নিল। আবেশে জড়িয়ে দিল স্ত্রীকে। অনুভব করতে লাগলো স্ত্রীর দেওয়া ভালোবাসাগুলোকে। কিন্তু বেশিক্ষণ স্থির থাকলো না জায়ান। মেয়েটি এভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে ওকে এইভাবে উত্তেজিত করে তুললো। তাহলে এইভাবে শান্ত থাকার কোনো মানে আছে? নেই তো। জায়ান আরবির মুখটা ধরে উপরের দিকে উঠালো। আরবি লাজুকলতা নেই মিইয়ে গেল জায়ানের এই নেশা ভরা চোখ দুটো দেখে। জায়ানের বুকে আলতো ধাক্কা দিয়ে সরে যেতে নিল, কিন্তু জায়ান দিলে তো। ও আরবিকে শক্ত করে আঁকড়ে ধরল বুকের মাঝে। আরবির চিবুক স্পর্শ করে ওর মুখটা ভালোভাবে তুলে ধরল। তারপর সেকেন্ড সময়ে নষ্ট না করে প্রিয়তমার স্ত্রীর অধরে অধর মিলিয়ে দিল। আরবি যেন এতক্ষণ জায়ানকে তার ভালোবাসায় পাগল বানাচ্ছিল, এইবার জায়ান আরবিকে নিজের ভালোবাসায় পাগল বানাচ্ছে। স্বামী স্ত্রী দীর্ঘ ভালোবাসার মুহূর্ত হারিয়ে গেল। তীব্র অনুভূতিতে তলিয়ে রইল তারা। জানের বুকের মাঝে মুখ লুকিয়ে বসে আছে আরবি। লজ্জায় জানের দিকে তাকাতেও পারছে না। এদিকে জান আরবির কাণ্ড দেখে এবার হেসেই বলে, আশ্চর্য, সামান্য একটু চুমু খেয়েছি,
আর কিছু করেছি তোমায়? এত লজ্জা পাওয়ার কি আছে? আরবি জানের কথা শুনে মুখ ফুলালো, মিনমিন করে বলে, আমি বাধা দিয়েছি সেজন্যই তো থেমেছেন, না হলে আপনি নিজ ইচ্ছায় থেমে যাওয়ার ব্যক্তি নাকি? মিনমিন করছো কেন? যা বলবে জোরে বলবা। আরবি এবার সরে আসলো জানের কাছ থেকে, নাক ফুলিয়ে বলে, বলেছি আপনি একটা চরম নির্লজ্জ মানুষ। উফ, ধন্যবাদ প্রশংসা করার জন্য, তবে আমি এটা আগে থেকেই জানি যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। আরবি মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। জান আরবির হাত টেনে ওকে আবারও নিজের কাছে নিয়ে বলে, এখন আবার মুখ ফুলিয়ে রেখেছো কেন? এইভাবে মুখ ফুলাবে না, দেখতে কিউট লাগে তোমায়, আবার চুমু খেতে ইচ্ছে করে। আরবি ফরকে গিয়ে সরে এলো, বলল, কি সব বলেন? আর আপনার কি শুধু আমাকে চুমু খেতেই ইচ্ছা করে নাকি? হ্যাঁ, তুমি জাস্ট একবার অনুমতি দাও, আমি সারাদিনই তোমায় চুমু খাবো। এটাতে কি এমন আছে? এমন ভাবে বলেন যেন চুমুতে কত স্বাদ। অনেক স্বাদ, তুমি পাও না? না, আপনার কাছে এসব অদ্ভুত কথা শুনি। তা আমাকে চুমু খেলে এটার কি টেস্ট পান আপনি? বলেন তো শুনি। জান ভ্রুচিয়ে বলে, তুমি জানতে চাও? হ্যাঁ। ভীষণ আগ্রহ নিয়ে জবাব দিল আরবি। জান বাঁকা হাসলো, তারপর মুখটা নামিয়ে আরবির কানের কাছে আনলো, ফিসফিস করে বলল, কাক ময়া। এটা বলেই জান সরে আসলো। এদিকে আরবি ভ্যাবলার মতো বসে আছে। এই লোক এটা কি বললো? এটা কেমন ভাষা? এক পর্যায়ে আরবি নাক মুখ কুচকে বলে, আপনি কি সহজ ভাষায় কিছু বলতে পারেন না? এটা কি বললেন? এই কাকময়া, এইটা আবার কি? জান এবার এসে বকবক করতে থাকা আরবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। আরবি চমকে উঠল, পরপর চেঁচিয়ে উঠে, আরে কি করছেন? অনেক কথা হয়েছে, এবার গোসল দিবে, তারপর খেতে হবে, ক্ষুধা পেয়েছে আমার। কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দিন। একটু আগে আপনি ওটা কি বললেন? জান আরবিকে নিয়ে ওয়াশরুমে এসে একটা টুলে বসিয়ে দিয়ে বলে, আগে আমার কথা মতো সব করবে, আমি যা যা বলেছি, তাহলে ওটার মিনিং বলবো। না চাইতে এবার আরবি জানের কথা মেনে নিল। আরবিকে গোসল করিয়ে দিতে চেয়েছিল জান, তবে আরবি রাজি হয়নি। ও একাই পারবে বলে জানকে বের করে দিয়েছে। এদিকে জান গিয়ে খাবারগুলো রান্নাঘর থেকে গরম করে আনলো। ঠান্ডা হয়ে গিয়েছে খাবারগুলো, তাই খাবারগুলো গরম করে রুমে এসে দেখে আরবি মাত্রই বের হয়েছে ওয়াশরুম থেকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। জান খাবারের ট্রেটা টেবিলে রেখে জলদি আরবির কাছে এসে ওকে কোলেই তুলে নিল। তারপর রাগী চোখে আরবির দিকে তাকিয়ে বলে, এত বেশি বেশি পাকামি করো কেন? আমি বলেছিলাম না আমি না আসা পর্যন্ত বসে থাকবে? আমি রুমে নিয়ে আসবো। এইটুকুই তো, কিচ্ছু হবে না। বেশি বুঝো তুমি মেয়ে। জান আরবিকে নিয়ে বিছানায় বসালো, তারপর খাবারগুলো আনলো। তারপর নরম স্বরে বলে, আমি রাগ করেছি বলে এইসব খাবার একা হাতে তৈরি করেছো? আরবি মিষ্টি হেসে বলে, আমি একা করিনি, ছোট মা হেল্প করেছে তো। আর তিনিই বলেছেন আপনার এসব খাবার পছন্দ। জান এবার প্লেটটা হাতে নিল, এরপর নিজের হাতে আরবিকে খাইয়ে দিতে লাগলো। আরবি বিনা বাক্যে স্বামীর হাতে খেতে লাগলো। এ যেন অমৃত। আরবি আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া জানায় এই মানুষটাকে তার জীবনসঙ্গী হিসেবে দান করার জন্য, এতটা সুখী মানুষ করার জন্য ওকে। আরবিকে খাইয়ে দেওয়া শেষ হলো। এইবার জান আরেকটু খাবার নিল প্লেটে, তারপর সেটা আরবির দিকে বাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা এইবার তুমি আমায় খাইয়ে দাও। আরবি আলতো হেসে প্লেটটা হাতে নিল, তারপর সুন্দরভাবে জানকে খাইয়ে দিল এক লোকমা। কিন্তু আরবি জানকে ঠিকভাবে খাওয়াতে পারছে না, কারণ জান ওর থেকে অনেক লম্বা। তাই আরবি মিনমিন করে বলল, এভাবে খাওয়াতে পারছি না তো, আপনি আমার থেকে অনেক লম্বা। জান হেসে ফেলল আরবির কথায়, বলল, আমি বেশি লম্বা না, তুমি বেশি খাটো। আরবি রাগে চোখে তাকালো জানের দিকে। কে খাটো? আমি 5 ফুট 3 ইঞ্চি এই হাইটের মেয়েদের খাটো বলে? আপনি তো তাল গাছের মতো লম্বা। জান ভাব নিয়ে বলল, আমার এই হাইটটাই পারফেক্ট, মেয়েরা এই হাইটের ছেলেদের জন্যই পাগল। ইস ঢং, এখন কিছু করুন। আমি এভাবে খাওয়াতে পারছি না, পাটা ভালো থাকলে দাঁড়িয়েই খাইয়ে দিতাম।
আর দাঁড়াতে হবে না তোমায়, দাঁড়াও, আমিই ব্যবস্থা করছি। এই বলে জ্যান উঠে দাঁড়িয়ে গেল। তারপর ফ্লোরি বিছানা কার্পেটের উপর বসে পড়ল। আরবি মোটেও আশা করেনি জ্যান ওর জন্য এভাবে নিচে বসে পড়বে। আরবি অস্থির হয়ে বলে, আরে কি করছেন, নিচে বসছেন কেন? উঠে আসুন, ওখানে বসা লাগবে না, আমি দাঁড়িয়েই খাইয়ে দিব। জ্যান সেভাবেই বসেই রইল। গম্ভীর স্বরে বলল, তাই বেশি কথা বলো না তো, নাও এবার খাইয়ে দাও। কি আর করার। জানের কথায় পরাজিত হয়ে আরবি সেইভাবেই খাইয়ে দিল জানকে। পুরোটা খাবার চোখ বন্ধ করে খেয়েছে জান। যেন খুব করে উপভোগ করেছে খাবারের স্বাদটুকু। খাওয়ানো শেষ হলে জান আরবির হাত ধুইয়ে দিল। এরপর খাবারের ট্রেটা সরিয়ে রাখলো। আরবি উৎসুক নজরে তাকিয়ে আছে জানের দিকে, খাবারটা কেমন লেগেছে জানার জন্য। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজেই জিজ্ঞেস করলো, কেমন লেগেছে আমার রান্নাগুলো, বললেন না যে? জান আরবির হাত দুটো ওর হাতের মাঝে নিল। তারপর কিছু না বলে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল আরবির হাত দুটো। এরপর থেমে গিয়ে বলে, অনেক 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 সুস্বাদু হয়েছে খাবারগুলো। প্রথমবার রান্না করেছো, এইভাবে খালি হাতে কোনো গিফট ছাড়া তোমার রান্নার প্রশংসা করতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। খালি হাতে মানে কি আবার? আপনি প্রশংসা করবেন, সেটাই তো আমার কাছে বড় গিফট। হুম, বললেই হয় নাকি? এখন বলো কি গিফট নেবে? এত সুস্বাদু রান্না করেছো, গিফট তো দিতেই হবে তোমাকে। আরবি কিছুক্ষণ ভাবলো, তারপর দাঁত কেলিয়ে বলে, এই যে কাকময়া, বললেন না, এটার অর্থ কি বলুন তো, বলুন। এটা কোনো গিফট চাওয়া হলো? এটা তো এমনিতে জিজ্ঞেস করলেই আমি বলতাম। আমি তোমাকে সম্পূর্ণ এক প্লেট খাবার খাওয়ানোর জন্য এটা বলেছিলাম, এর অর্থ আমি বলেই দিতাম। আরবি মুখ ভেঙচি কাটলো, বলল। আরবি শ্বাস ফেলল। এই মেয়ে একদম বাচ্চাদের মতো ব্যবহার করে, ওর কাছে থাকলেই এমন করে। অবশ্য জানের ভালো লাগে আরবির এই বাচ্চামো ব্যবহার। জান বলল, তোমার ফোন কোথায়? ফোনের কথা জিজ্ঞেস করায় আরবি ওর মাথার বালিশ নিচ থেকে ফোনটা বের করে দিল। জান এবার বলল, গুগলে সার্চ করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাকময়া, এটা লিখো। আরবি তাই লিখলো। সাথে সাথেই উত্তর আসলো, কাকময়া ইজ এ রুশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট মিনস লাইক মি। আরবি এবার ভাবলো ও জানকে জিজ্ঞেস করেছে ওকে কিস করলে জানের কেমন লাগে। জান উত্তরে এই রাশিয়ান ভাষাটা বলেছে, যার অর্থ লাইক মাইন। ইস, লোকটা এত কিছু কিভাবে জানে? এমন সব কথা বলে যেগুলো মানুষ বুঝতেই পারবে না। আরবি লজ্জায় মাথা নিচু করে রাখলো। জান দুষ্টু হাসলো আরবির লজ্জা পেতে দেখে, বলল, কি এটার অর্থ জানার জন্য এত ডেসপারেট হয়েছিলে, তো এখন লজ্জা পাচ্ছ কেন? আপনি যে সব বুঝিয়েছেন সেটা কি আমি জানি? নিচু কণ্ঠে বলল আরবি। জান বিছানায় শুয়ে পড়লো। তারপর হাত বাড়িয়ে আরবিকে টেনে ওর বুকের মাঝে শুয়ে দিল আরবিকে। আরবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তোমাকে উদ্দেশ্য করে যত কথাই বলি না কেন আরবি, তুমি একটু গভীরভাবে তা অনুভব করিও, তাহলেই বুঝবে। আমার প্রতিটি কথার মাঝেই আমি বুঝিয়ে দিই, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। জানের কণ্ঠে তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। বাক্যটা শুনে প্রশান্তিতে চোখ বুজে আসে আরবির। চোখ বন্ধ অবস্থাতেই বিড়বিড় করলো, আমি আপনার, আপনি আমার, আমরা দুজন দুজনার। আজ ফাহিম ইচ্ছে করেই নূরদের ক্লাস নিতে এসেছে কোচিংয়ে। এটাও কেন করলো ও জানে না, শুধু এটুকু জানে ও নূরকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল, তাই তো কলেজে না গিয়ে এখানে এসেছে। কিন্তু যার জন্য এখানে আসা সেই নিষ্ঠুর রমণী একেবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। নূর একদিনে বইয়ের দিকে তাকিয়ে আছে, না দৃষ্টি এদিক যাচ্ছে আর না ওদিক। অন্যদিন হলে নূরের বইয়ের প্রতি এত মনোযোগ দেখলে ফাহিম খুশি হতো, কিন্তু আজ যেন ওর বইয়ের প্রতি এত মনোযোগ সহ্য হচ্ছে না ফাহিমের। অসহ্য লাগছে সব কিছু। মন চাচ্ছে নূরের হাতের ওই বইটা পুড়িয়ে ফেলতে, কিন্তু কেন এমনটা মন চাইছে ওর? এই মনটা কেন এত দিশেহারা হয়ে আছে ইদানিং? যেন ওর মন মস্তিষ্ক ওর হাতে নেই। ফাহিমের নিজের প্রতি রাগ লাগলো। এসব কি করছে ও?
নূর অন্য একজনের বাগদত্তা। নূরের দিকে তাকানোও তো ওর পাপ। সেখানে আজ কয়েকটা দিন যাবৎ 24 ঘন্টা নূরের কথাই ভাবতে থাকে ফাহিম। ফাহিম নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ফাহিম গম্ভীর স্বরে বলল,